এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মন কাজ ফেটে বের হতে আদরে মকবুলকে দেখতে পেল। বৃষ্টির মধ্যে ওকে দেখে সে ভিজতে ভিজতে সেদিকে ছুটে গেল। আজ সন্ধ্যার দিকে মকবুল জেনেছিল মন আজ এখানে থাকবে, তাই দেখা করতে রাতে এসেছে। কি করবে, মনটা মানছিল না যে। দাদিমা পাশের রুমে ঘুমাচ্ছেন বিধায় মন মকবুলের সাথে জঙ্গলের আড়ালে দাঁড়ালো, যাতে কারো নজরে না আসে, নয়তো ওদের দুজনকে কঠিন শাস্তি পেতে হবে। বৃষ্টি ওদের দুজনকে পুরো দমে ভিজে দিয়ে যাচ্ছে, তাও কারো কোনো হেলদোল নেই। একটা জায়গা দেখে শরীর ঘেঁষে বসলো দুজন। মকবুল মনের হাতের উল্টো পিঠে আদর দিয়ে বলল, মন তোলে আমি মেলা ভালোবাসি। আমিও। এই মন, আমাদের পোলার নাম 7 লাখ বাচ্চা, আলবেরির নাম স্বপ্ন লাগাবো। এই কথা শুনে মন মুখ বাঁকিয়ে মকবুলের বাহুতে কিল বসিয়ে দিল। ওদের বিয়েই হয়নি, অথচ কত শত স্বপ্ন সাজিয়ে বসে আছে। ঢং, আবার বাচ্চাদের নামও ঠিক করে ফেলেছে। মন মকবুলের কথায় মনে মনে খুব খুশি হলেও প্রকাশ করলো না। সেও রোজ এমন স্বপ্ন বনে, কত শত স্বপ্নরা সে ওর দু চোখে ধরাও দিয়ে যায়। আহামরি কিছু পাওয়ার আশা ওরও নেই। সে শুধু প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য পাশে চায়। হঠাৎ কারো কথা শুনে মকবুল আর মন সেদিকে তাকায়। একটা ছেলের সাথে দাদিমা জঙ্গল থেকে বেরিয়ে আসছেন। দাদিমা কোথায় গিয়েছিল, আর ছেলেটাকে, তাও এত রাতে বৃষ্টির মধ্যে? হঠাৎ দাদিমার হাতের টর্চের আলো মনের উপর এসে পড়ল। ওদের দেখে দাদিমা এসে দাঁড়াতেই একটা ছেলে শুদ্ধ ভাষায় বলে উঠল, দাদিমা, লাশ কবর দিব নাকি পার্সেল করে পাঠিয়ে দিব? ছেলেটার এ কথা শুনে মনরা দুজনে আটকে উঠে দাদিমার দিকে তাকালো। উনি বিরক্তিকর চাহনি নিয়ে আঙুল দিয়ে 2 ইশারা করলেন, অর্থাৎ পার্সেল করে পাঠাতে। লাশ পার্সেল, কি ভয়ঙ্কর কাজ কারবার! মৃত্যু আর লাশ যেন তুচ্ছ একটা খেলার অংশ। দাদিমার কথা শুনে ছেলেটা উপর নিচ মাথা নাড়িয়ে স্থান ত্যাগ করলো। বৃষ্টিতেও ওনাদের কাজ থেমে নেই। এই তো কিছুক্ষণ আগেও 5 জনকে নির্মমভাবে জবাই করা হয়েছে। চোখের সামনে ছটফট করে নিঃশেষ হলো 5টা প্রাণ। যদিও এরা মাতবরের লোক, আজ মাতবর নাকি হুকুম করেছিল আলোকে তুলে নিয়ে যাওয়ার। দাদিমা খবর পেয়ে সব প্রস্তুত রেখেছিলেন। লোকগুলো আসলে তাদেরকে 2 দিন আটকে রেখে লাশ বানিয়ে মাতবরের কাছে পাঠিয়ে দিলেন। সেই সাথে কঠোর বার্তাও প্রেরণ করলেন, এইবার মান নয়, তোর জান নিব। এটা ছিল মাতবরের জন্য দাদিমার সুমিষ্ট বার্তা। এর আগে মাতবর যতবার আলোর দিকে হাত বাড়িয়েছে, দাদিমা ছায়া হয়ে ততবার আলোকে রক্ষা করেছে। ওনার ভয়ঙ্কর রূপটা আলোরও অচেনা। খুনাক্ষরে কখনো আলোকে টের পেতে দেননি উনি সাধারণ অবলা নারী নন। ওনার ভালো রূপের আড়ালে ভয়ঙ্কর রূপ লুকায়িত আছে, যেটা রাতের আধার খুব ভালো মতো জানে। এর আগে দাদিমা নিজে মতির পিঠে খুব বসিয়েছিলেন, শুধুমাত্র আলোকে নোংরা ইঙ্গিত করার জন্য। সেই আঘাতের দাগ মতির পিঠে আজও স্পষ্ট। গ্রামের কেউ দাদিমার কথা না জানলেও মতি আর মাতবর ওনার সব কার্য সম্পর্কে অবগত। মূলত এই জন্যই ওরা মারাত্মক ভয় পেত। পাহাড়ি এলাকায় একা মহিলা হয়ে সুন্দরী নাতনিকে বাঁচিয়ে রাখা মুখের কথা নয়, যেখানে মানুষরূপী অমানুষের অভাব নেই। আর দাদিমা অবলা নারী হলে আলোর অস্তিত্ব এতদিনে বিলীন হয়ে যেত, এটা সত্য। এদিকে মন্দিরকে দেখে দাদিমা হাঁক ছেড়ে কাউকে ডাকলেন। গম গম শব্দ তুলে তখন মকবুলের চাচাতো ভাই মানিক এসে দাঁড়ালো। মকবুল হতভাগ হয়ে তাকিয়ে রইল। দাদিমা মন্দির দিকে ইশারা করে ব্যাপারটা দেখতে বলে কয়েক পা বাড়িয়ে পেছন ফিরে বললেন, ঘুম পাড়িয়ে দে যাতে কথা ফাঁস না হয়। কথাটা বলে দাদিমা ধীর পায়ে বাড়ির দিকে চলে গেলেন। মন জানা মানে আলোর কানে কথা পৌঁছে যাওয়া, জেনে শুনে এটা হতে দেওয়া যাবে না। দাদিমার কথা মোতাবেক মানিক এগিয়ে গিয়ে মনের ভেজা শরীর দেখে বৃষ্টিভাবে হাসলো। ইস, মেরে তো ফেলবে, মজা নিতে সমস্যা কি? তবে দাদিমা এটা জানলে ওর প্রাণ নিতেও দেরি করবে না। জানলে তো ছেলে মানুষ আর কত সাধু সেজে থাকা যায়। মন মানলেও শরীর তো মানে না। এসব ভেবে মানিক মকবুলের সামনে মনের শরীরে হাত দিল। মকবুল প্রচন্ড রেগে সজোরে একটা খুশি বসালো। এক পর্যায়ে দুজনের ধস্তাধস্তি শুরু হয়ে গেল। তখন আরো কয়েকজন ছেলে এসে ওদেরকে কলা বাগানের দিকে নিয়ে গেল, যাতে কেউ টের না পায়। এত জনের সাথে পেরে উঠতে না পেরে মন প্রাণপণে চিৎকার করে মকবুলকে ডাকছে। সে এদের নোংরা স্পর্শ সহ্য করতে পারছে না।
ওর মরে যেতে ইচ্ছে করছে। মানিক তখনও মকবুলকে মারছিল। মকবুল ততক্ষণে বুঝে গেছে আজ ওদের নিস্তার নেই। সে মানিককে ধাক্কা দিয়ে সরিয়ে অস্ত্র কেড়ে আঘাত করলো। মানিক প্রচণ্ড ব্যথায় মাটিতে লুটে পড়ল। মনের ততক্ষণে করুণ অবস্থা। মকবুল ছেলেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাতে লাগলো। ওরা সরছে না দেখে মকবুল এলো পাথারে অস্ত্র ছুটতেই ওরা মনকে ধরে সামনে দাঁড় করিয়ে দিল। ব্যাস, ধারালো অস্ত্রে মনের হাতে লেগে রক্ত ঝরতে লাগলো। মকবুল হতবাক হয়ে তাকাতেই ছেলেগুলো বিশ্রীভাবে হেসে মনকে আবার ধরল। মন ওদের থেকে ছাড়া পেতে চিৎকার করে কেঁদে মকবুলকে বলল, মকবুল, আমালে তুমি মালা ফেলাও, তাও আমার দলিলে দাগ লাগতে দিও না মকবুল। আমাদের ভালোবাসার কত, আমালে নোংলা দলিল করলে দেও না। তোমার মনের কত মকবুল, আমার কথা তোনো। মকবুল বাক শক্তি হারিয়ে মনের কথাগুলো শুনল। এটা কি সম্ভব? সে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। আর ভালোবাসার মানুষের গলায় অস্ত্র চালানো যায়? মন চিৎকার করে বারবার মকবুলকে এই ভালোবাসার কসম দিচ্ছে। ছেলেগুলো ততক্ষণে আরো উন্মাদ হয়ে গেছে, শুধু কার্যসিদ্ধির অপেক্ষায়। আচ্ছা, সচক্ষে কি প্রিয় মানুষটাকে ধর্ষণ হতে দেখা যায়? যায় কি? ওর যে কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট। সে অনুভব করছে এই কষ্ট মৃত্যু যন্ত্রণার মতো অসহনীয়। ছেলেগুলো ততক্ষণে মনের থামের অনেকটা খুলে ফেলেছে। মকবুল মানিকের পা ধরে আকুতি মিনতি করে কাঁদলেও ওরা মনকে ছাড়ল না। মকবুল এটাও বলল ওরা এখান থেকে চলে যাবে আর কোনোদিনও ফিরবে না, এসব কাউকে জানাবেও না। তবু কারো মন গলল না। তাৎক্ষণিক মকবুলের মস্তিষ্ক একটা কথা জানান দিল। সে ছেলেগুলোকে অনেক কষ্টে অস্ত্রের আঘাতে সরিয়ে মনের কথাই রাখলো। সে ছুটে গিয়ে সত্যি সত্যি মনের গলায় অস্ত্র চালালো। সাথে সাথে ফিনকির মতো রক্ত ছুটে পড়ল মকবুলের মুখে। অসহ্য ব্যথা নিয়েও মনের মুখে হাসি ফুটল। ওর ইজ্জত আর ভালোবাসার মান রেখেছে ওর মানুষটা। তখন মন কাটা মুরগির মতো ছটফট করে শেষ কথাটুকু বলল, আলুবু লে, এসব জানিও না মকবুল। আলুবু এসব সহ্য করতে পারবে না। আর তোমাকে খুব ভালোবাসি মকবুল, খুব ভালোবাসি। মকবুল মনকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। সে তো এমনটা চায়নি। সে মনের সঙ্গে বাঁচতে চেয়েছিল, ওদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু হলো কই? মন ধীরে ধীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সে বিদায় নিল পৃথিবী নামক রঙ্গশালা থেকে। সেখানে স্বার্থ ছাড়া কেউ অন্যের কথা ভাবে না। মকবুলের পুরো শরীর মনের রক্তে লাল হয়ে গেছে। সে খুব করে চাইতো মনের ভালোবাসায় নিজেকে রাঙাতে, অথচ মন নিজের রক্তে ওকে রাঙিয়ে চলে গেল। এই কাজটা মকবুল করলো, তাও নিজের হাতে। ওই ছেলেগুলো আদরে চুপ করে দাঁড়িয়ে সবটা দেখলো। ওদের খারাপ লাগা অথবা কষ্ট কোনোটাই অনুভব হলো না। মায়ের সামনে ছেলেকে, বোনের সামনে ভাইকে, বউয়ের সামনে স্বামীকে মারার অভিজ্ঞতা ওদের আছে। এসবে ওরা অভ্যস্ত। আর এখন অবধি ঠিক কতজনকে মেরেছে তারও হিসেব নেই। হিসেব করে কি হবে? ওরা হুকুমের দাস। বৃষ্টি নেই, অনেকক্ষণ আগেই থেমে গেছে। দুবাই থাকা ব্যাংকটাও আর ডাকছে না। কেমন জানি নিস্তব্ধ চারপাশ। তখন মকবুল কিছু না ভেবে নিজের গলাতে অস্ত্র ধরল। কিছু ভাবার ইচ্ছে আর শক্তি কোনোটাই নেই। মন তো মরে গিয়ে বেঁচে গেল, কিন্তু সে বাঁচবে কিভাবে? পারবে না বাঁচতে, কিছুতেই পারবে না। এই বিভৎস স্মৃতিটা ওকে বাঁচতে দিবে না। তার চেয়ে বরং মরে যাওয়াই ভালো, এটাই সঠিক সিদ্ধান্ত। তখন ছেলেগুলো দৌড়ে গিয়ে ওর থেকে অস্ত্র কেড়ে নিল। তারপর মকবুলকে জঙ্গল থেকে বের করে গাছের সাথে বেঁধে রাখলো, যাতে মকবুল নিজের ক্ষতি না করে। কারণ এখানে কে কাকে মারলো এটা মুখ্য বিষয় নয়। ওদেরকে মারার হুকুম এসেছে, তাই ওদের মরতে হবে, ব্যাস। এর উপরে কথা নেই। আর দুজনেই মারা গেলে দায় চাপাবে কার উপরে? একসঙ্গে দুজন মরলে গ্রামে নানান ঝামেলার সৃষ্টি হবে। সবাই ভাববে এখানে তৃতীয় ব্যক্তির হাত আছে, আর এই ভুলটা মোটেও করা যাবে না। তাই ওরা একজনকে মৃত করে আরেকজনকে বাঁচিয়ে রাখলো। এখন সব দোষ মকবুলের। এসব কাজে ওরা এতটা পরিপক্ক যে পরবর্তী ব্যাপারটাও নিখুঁতভাবে সাজিয়ে ফেললো। মনের ব্যাপারটা যেমনটা হতে যাচ্ছে, তখন মকবুল মনের গলা পার করে করেনি। সে অসমাপ্ত কাজটা মানিক সম্পূর্ণ করলো। মনের গলাটা এক কূপে আলাদা করে দেহ আর গলা দুই জায়গায় রেখে অস্ত্রটা মকবুলের খাটের নিচে রেখে আসলো। ব্যাস, নির্মম মৃত্যুর কাহিনী নিদারুণভাবে চাপা পড়ে গেল। আর কেউ আন্দাজও করলো না এসব কে বা কারা করেছে। নির্দোষ মকবুলের কঠিন শাস্তিরও আয়োজন করা হলো। কিন্তু এই কাহিনী কৌতূহলবশত আরও একজন জেনেছিল।
সে কৌশল অবলম্বন করেই মকবুলের থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনেছে। আর সেই ব্যক্তি হলো রোদ মেহবুব। আপনি সত্যি অপরাধী? রোদ প্রশ্নটা করলো ওর সামনে ছেলেটাকে। রক্তাক্ত শরীরে গাছে বাঁধা অবস্থায় ছেলেটাকে বিধ্বস্ত লাগছে। মুখে কষ্টের ছাপ স্পষ্ট, আর দু চোখ থেকে ঝরে যাচ্ছে অজস্র অশ্রু। ছেলেটা অশ্রুসিক্ত চোখে বারবার একটা বাড়ির দিকে তাকাচ্ছে। আলোদের বাড়ি থেকে 2 বাড়ি পরের বাড়িটা। এই বাড়িতে আলো ডিম আনতে গিয়েছিল, রোদ দেখেছিল। হ্যাঁ, এটা মনের বাড়ি। গলা কাটা লাশ পাওয়া গিয়েছিল, ওর নামই তো মনেই ছিল। কিন্তু ছেলেটা ওই দিকে তাকাচ্ছে কেন? সে কি কাউকে খুঁজছে, নাকি কারো কথা ওর মনে পড়েছে? সমস্যাটা আসলে কি? তাছাড়া অপরাধীদের মুখে এতটা মনে কষ্টের ছাপ থাকে, তারা এইভাবে অশ্রু ঝরায়, কাতর চোখে কাউকে খুঁজে? কই, এমন অপরাধীর কথা তো রোদ পূর্বে শুনেনি, দেখেওনি। তাহলে ছেলেটা কিছু লুকাচ্ছে? হঠাৎ করে রোদের মনে প্রশ্নগুলো উকি দিল। ওর কেন জানি মনে হচ্ছে ছেলেটা নির্দোষ, নয়তো এর পেছনে একটা কাহিনী আছে। আলো তখন ছেলেটার নাম কি যেন বলল? হ্যাঁ, মকবুল। মকবুল মাথা নিচু করে নিল রোদের করা প্রশ্নে। কথা কাটাতে সে বলল, কে আপনি? রোদ মেহবুব, আলোদের বাসার মেহমান। ও, আমার উত্তরটা? মকবুল অশ্রুসিক্ত চোখে একবার আকাশের দিকে তাকালো। এই প্রশ্নের জবাব ওর জানা নেই। সে নিজের হাতে ওর ভালোবাসার মানুষটাকে মেরেছে। অপরাধী তো বটেই, শুধু অপরাধী নয়, সাথে খুনি, পাপী, পাষাণ এবং নিষ্ঠুর হৃদয়ের মানুষ। মকবুলকে নিশ্চুপ দেখে রোদের মনে সন্দেহের তীর আরো প্রবল হলো। সে নিশ্চিত এখানে অদৃশ্য একটা প্যাচ আছে, যেটা কেউ খেয়াল করছে না। কিন্তু কি সেটা? রোদের একটা উত্তম গুণ হচ্ছে সে খুব সহজে মানুষের পেট থেকে কথা বের করাতে পারে। এই কাজে সে বরাবরই পটু, তাও সেটা নিপুণভাবে, বুদ্ধিমত্তার সাথে। হোক সেটা যুক্তি দেখিয়ে অথবা আবেগী করে, কার্যসিদ্ধি হলেই হলো। এখন সে সেই পন্থায় অবলম্বন করতে যাচ্ছে। রোদ সে বার দুয়েক তাকিয়ে আন্দাজে ঢিল ছুড়ল। কাউকে বাঁচাতে চাচ্ছেন? চুপ থাকলে পরবর্তীতে সেই ব্যক্তি বিপদে পড়বে না। আপনি নিশ্চিত তো? আমার কিন্তু এটা ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে, ভেবে দেখুন। আপনার সিদ্ধান্তে যেন কারো প্রাণ নাশ না হয়। রোদের কথাটা মকবুলের মাথায় এতক্ষণই কাজ করলো। তাই তো, আলোবু কি দাদিমার কাছে নিরাপদ, নাকি তাকেও মাসুল গুনতে হবে? দাদিমার স্বার্থের জন্য সব করতে পারে, এর প্রমাণ ওরা নিজেরাই পেল। নাকি নিজের নাতনির বেলায় উল্টো কিছু ঘটবে? আলোবুকে কি সব জানাবে? কিভাবে জানাবে? আলোবু কি বিশ্বাস করবে? রোদ মকবুলের চিন্তিত মুখের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কিছু ভাবছে, তার মানে কাজ হচ্ছে। সে নির্দোষ হলে রোদ তাকে অবশ্যই সাহায্য করবে, না পারলেও যথাসাধ্য চেষ্টা করবে। মকবুল মাথা তুলে রোদের দিকে তাকালো। দেখে মনে হচ্ছে রোদ ওর থেকে বয়সে বড়। অচেনা মানুষটাকে বলা কি ঠিক হবে? তখন মকবুলের ভাবনার ছ্যাদ ঘটিয়ে রোদ মুচকি হেসে বলল, আমাকে বিশ্বাস করতে পারেন, আপনার কাজে আমি যথাসাধ্য সাহায্য করব। আলোবু কে হয় আপনার? তেমন কেউ না, তবে ওর কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ ওর উপকারে আমরা বেঁচে আছি। ওর জন্য কিছু করার সুযোগ পেলে দ্বিতীয়বার ভাববো না। আলো বলে বাঁচাতে পারবেন? আলোবুর একটা সত্য জানা খুব জরুরি। রোদের ভ্রু দুটি কুচকে গেল এর মধ্য আলোর নামটা শুনে। সে আসলো কোথা থেকে? সাথে রোদের কৌতূহল দ্বিগুণ বেড়ে গেল। রোদ আশেপাশে তাকিয়ে দ্রুত ওর ফোনের রেকর্ডার অন করলো। তারপর ফোনটা উল্টে করে খাড়া অবস্থায় মকবুলের শার্টের পকেটে ঢুকিয়ে পুরো ঘটনা বলতে বলল। এতক্ষণ দাঁড়ালে কেউ সন্দেহ করতে পারে, তাই রোদ মকবুলের থেকে অনেকটা দূরে সরে দাঁড়ালো। মকবুল ধীর কণ্ঠে মুখটা নিচু করে ধরা গলায় সব বলতে লাগলো। বলা শেষে মকবুল অশ্রুসিক্ত চোখে রোদের দিকে তাকালো। অর্থাৎ শেষ। রোদ এক পা বাড়িয়ে একটা মেয়েকে দেখে উল্টো পথে হাঁটা ধরলো। মেয়েটা হেলে দুলে চলে গেল। রোদ দ্রুত ফোনটা নিয়ে বাড়িতে ঢুকে গেল আর মকবুলকে ইশারায় দূর থেকে আশ্বস্ত করলো। ম্যাক তখন আলোর সাথে রান্নাঘরে ব্যস্ত। রোদ আলোর রুমে গিয়ে ইয়ারফোনের সাহায্যে পুরোটা শুনলো, আর শুনে হতভম্ব হয়ে ভাষা হারিয়ে ফেললো। ওর বোধগম্য হলো না এখানকার মানুষগুলো এত নিষ্ঠুর কেন, এটা কেন স্বাভাবিক চিন্তা করতে পারে না। তবে রোদ তখনও আলোকে কিছু বলার সুযোগ পেল না। এজন্য ঢাকায় ফেরার আগের দিন আলোকে বলেছিল, আলো ভালোবাসা এবং ভালোবাসার মানুষগুলো নিষ্ঠুর নয়, পরিস্থিতি তাদের নিষ্ঠুর হতে বাধ্য করে। ভালোবাসার মানুষ যেমন উন্মাদের মতো ভালোবাসতে জানে, তেমনি ভালোবাসার রক্ষার্থে নিষ্ঠুরের মতো আঘাত হানতেও পারে। যদি পারো তো মকবুলকে বাঁচিও।
এটা তোমার কাছে আমার অনুরোধ অথবা চাওয়া, যা ইচ্ছা ভাবতে পারো। তবে আমি জোর দিয়ে বলছি, ওর জায়গায় আমি থাকলে আমিও হয়তো এটাই করতাম। মকবুলের প্রতি আমার ঘৃণা নয়, বরং সম্মানটা দ্বিগুণ হারে বেড়েছে। তুমি সাবধানে থেকো, আসছি। রোদ চাইলে তখনও সব বলতে পারত, কিন্তু আলো ওকে বিশ্বাস করতো না। কেন করবে? না করাই তো স্বাভাবিক। তবে রোদ এই ঘটনাটা কাগজে লিখে আলোর বালিশের নিচে রেখে এসেছিল, যাতে শুতে গেলে আলোর চোখে পড়ে। কিন্তু তেমন কিছু হয়নি। আলো রোদের এগিয়ে দিয়ে জানালার পাশে বসে কেঁদে সময় অতিবাহিত করেছে। আরও গভীর রাতে কিছু ভেবে মকবুলের সাথে দেখা করতে বেরিয়েছিল। দাদিমা পাশের রুমে ঘুমাচ্ছিল, সে পরখ করেছে। রোদু মকবুলকে বাঁচাতে বলেছিল। এছাড়া আলো চেয়েছিল মন নেই মকবুলকে অন্তত বাঁচার একটা সুযোগ দিতে। যে গেছে গেছে, কিন্তু যে আছে তাকে তো সুযোগ দেওয়াই চাই। তার পাপ কর্মের ফল না হয় সময় দিবে। এসব ভেবে আলো মকবুলের বাঁধন খুলে চলে যেতে বলেছিল। সে সময় মকবুল আলোর বাহু ধরে প্রচণ্ড জোরে দূরে ধাক্কা দিয়েছিল। ওর ধাক্কা সহ্য করতে না পেরে আলো মুখ থুবড়ে আছড়ে পড়েছিল। প্রচণ্ড ব্যথায় কুঁকে উঠতে পাহাড়ের অর্ধেক ধসে আলোদের বাড়ির সহ মকবুলের গায়ের উপর পড়েছিল। গ্রামটাও মাটির নিচে ঢাকা পড়েছিল। বৃষ্টির কারণে মাটিটা ছিল কাদামাটি, এজন্য ওজনও বেশি ছিল। হঠাৎ করে মাথার উপর মাটির স্তূপ পড়লে কারো পক্ষেই বাঁচা সম্ভব নয়। মকবুলও পারেনি। এক মানুষ সমান মাটির নিচে সে চাপা পড়েছিল। একদিকে মকবুল দাদিমা আর অন্যদিকে মুনের মা। চোখের সামনে এসব দেখে আলোর তখন পাগল প্রায় অবস্থা। পরিস্থিতি ওকে যেন হতভম্ব করে দিয়েছে। কিছুক্ষণ আগে সে দাদিমাকে দেখে আসলো, আর মকবুলকে কয়েক মিনিট আগে নিজের হাতে খাওয়ালো, ওর সঙ্গে কথাও বলেছিল। আর মুনের মা এই কয়েক মিনিটে কান্নার আহাজারিতে চারিপাশ ভারী হয়ে উঠল। উফ, খুব কষ্টের মুহূর্ত। পুরো গ্রামে তখন হুলস্থুল কাণ্ড। কে কার দিকে তাকাবে কারোরই হুঁশ নেই। সবাই সবার আপন জনদের নিয়ে ব্যস্ত। কাকে ডাকবে আর ওকে সাহায্য করবে? সেদিন আলো ওর পায়ে ধরে সাহায্য নিয়ে অনেক কষ্টে 3টি লাশ খুঁজে পেয়েছিল। ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছিল। আলো তখন কাউকে জীবিত অবস্থায় পায়নি। ব্যাকুল হয়ে কেঁদেও ওনাদের উঠাতে পারেনি। ওনারা কেউ উঠে ওর মাথায় স্নেহের হাত বোলায়নি। সে নিষ্ঠুর রাতে সে একসাথে 3 জন কাছের মানুষকে হারিয়েছে। তবে তখন মকবুল চাইলে দ্রুত সরে যেতে পারত, অথচ সে সরেনি। নিঃস্বার্থভাবে আলোকে সরিয়ে নিজে প্রাণ হারিয়েছে। ওর এই কাজে আলো মৃত মকবুলের পা ধরে বারবার মাফ চেয়েছিল। সে চিৎকার করে কেঁদে মকবুলের পা ধরে বলেছিল, মকবুল ভাই, মকবুল ওঠেন, আমাকে ঋণী করে যাবেন না। এই ঋণের ভার আমি বইতে পারবো না। মুন, মুন দেখ, মকবুল ভাই কথা শুনছে না। ভাইকে উঠতে বল মুন, মুন রে, ভাইকে উঠতে বল। আল্লাহর দোহাই লাগে মকবুল ভাই ওঠেন, দয়া করেন ভাই, আমাকে ক্ষমা করে একটাবার বলেন। আলবু, আর কেঁদো না, আমার প্রতি এতটা নিষ্ঠুর হবেন না মকবুল ভাই। সেদিন আলোর আর্তনাদে ওনাদের কারোর মন গলেনি। কেউ আলোর ডাকে সাড়া দেননি। কিভাবে দিবে? মৃত মানুষরা সাড়া দিতে পারে না। মৃত দাদিমার লোকজন এসে দাফনে শরিক না হয়ে চলে গিয়েছিল। দাদিমার অবর্তমানে এখন ওনাদের রাজত্ব। মাতবরও আলোকে তুলে নিয়ে যেতে উৎপেতেছিল, শুধুমাত্র রোদের জন্য সম্ভব হয়নি। রোদ ওনার এত সুন্দর পরিকল্পনায় পানি ঢেলেছিল। সেদিন ম্যানেজারের সাহায্যে ওরা রাঙ্গামাটিতে যেতে পেরেছিল। মানবিকতার খাতিরে ম্যানেজার ওদের অনেক সাহায্য করেছিলেন। তাৎক্ষণিক একটা গাড়ি এবং রাঙ্গামাটির রিসোর্ট ওনার সাহায্যে পেয়েছিল। এত সাহায্য পেয়ে ম্যাগ ওর পাখিগুলোকে ওনাকে দিয়ে এসেছিল। রোদও জানতো মাতবরের লোকেরা আলোকে খুঁজতে আসবে, তাই সে এক মুহূর্ত ওখানে থাকেনি। তারপরের ঘটনা সবারই জানা। তবে এই অধ্যায়ের অনেক কিছু অজানার ভিড়ে প্রায় চাপা পড়ে গিয়েছিল। কিন্তু গত রাতে রোদ নতুন করে এই অধ্যায় খুলে বসেছে। সে ইচ্ছে করে সজ্ঞানে আলোকে মকবুলের রেকর্ডটা শুনিয়েছে, যেটা সে যত্ন করে রেখেছিল শুধু সঠিক সময়ের অপেক্ষায়। তবে এই অবধি এসে প্রশ্নরা ভিড় জমিয়ে মস্তিষ্কে কড়া নাড়ছে। রোদ কেন আলোকে জানাতে গেল? না জানালে ভালো হতো। ওনারা বেছে নিয়ে এখন জানিয়ে কি হলো? এখন জেনে শুধু কষ্ট পাবে আলো। তাহলে এসবের একটা উত্তরই হতে পারে সবার ভালোর জন্য। রোদ যথেষ্ট বিচক্ষণ একটা ছেলে। সে জেনে বুঝে কাজটা করেছে, যাতে পরে এসব জেনে আলো ওভার রিঅ্যাক্ট না করে, ভুলে যেন মকবুলের ভালোবাসার দিকে আঙুল তুলতে না পারে, বান্ধবী রূপে বোনের শেষ পরিণতিতে আফসোস না করে। ওর মৃত দাদিমার কাজের জন্য আল্লাহর কাছে যেন
দোয়ার মাধ্যমে ক্ষমা চাইতে পারে। সেই দোয়া যাতে দাদিমার আমল নামায় সব যোগ হতে পারে। আলো ছাড়া ওনাদের জন্য দোয়া করার কেউ নেই, তাই আলোকে ওনার সব পাপ কর্মের মাপের জন্য দোয়া করতে হবে। সেই সাথে ওর জীবনের শিক্ষা নিতে পারে, জীবন কতটা কঠিন সেটা বুঝতে পারে, সম্পর্কের বন্ধন কেমন নিজে যেন উপলব্ধি করতে পারে, নিঃস্বার্থভাবে কিছু করার সাহসটুকু অর্জন করতে পারে, ভালোবাসার মর্ম বুঝতে পারে। অনুভূতি কতটা গাঢ় হলে প্রিয় মানুষের হাতে মরার ইচ্ছে পোষণ করে এটা যেন সে অনুভব করার চেষ্টা করে। যাদের জন্য প্রত্যেকটা ভালোবাসার মানুষের উপর ঘৃণার তীর ছুঁড়েছিল তারাও ঠিক ভালোবাসার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে সে জেনে ভুলটা যেন সংশোধন করতে পারে। বন্ধুত্বে কতটুকু ভালোবাসা থাকলে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মন ওর কথা চিন্তা করেছিল। এসব কিছু ওকে জানতে হবে, ওকে একটু একটু করে এসব বুঝতে হবে। ওই মানুষগুলো ওকে কতটা ভালোবাসতো, দাদিমা কিভাবে ওর ছায়া হয়ে রক্ষা করেছিল, সবার কাছে খারাপ হলেও ওকে কতটা ভালোবেসেছিলেন। মন ছাড়া মানুষ হয় না, এটা চরম সত্য। সম্পূর্ণ নিজের ভেবে প্রিয় মানুষটাকে ভালোবাসতে পারলেই মন পূর্ণতা পায়, আর ভালোবাসাও এসে মনের কানায় কানায় পূর্ণ হয়। এসব ভেবে রোদ আলোকে সব জানিয়েছে, আর এমন ভাব করছে যেন সে কিচ্ছু জানে না। যা বলেছে বেহুশে জ্বরের ঘোরে, আসলে তা না, এটা রোদের কাছে মোক্ষম সুযোগ মনে হয়েছে। এজন্য সে জ্বরের ঘোরে কাজটা সেরে ফেলল। হ্যাঁ, আলোকে এসব জানানোর দায়িত্ব ওর ছিল, সেই দায়িত্ব সে পালন করতে সক্ষম হয়েছে। তবে এত কিছুর পরে রোদ বুদ্ধি খাটিয়ে আলোকে বিয়ে করতেও বাধ্য করেছে, যেটা আলোর বোধগম্য হয়নি। এর কারণ কেউ আলোকে পরিপূর্ণভাবে পাওয়ার ইচ্ছে পোষণ করেছে। আলো যে তার অজান্তেই কারো মনে ভালোবাসার পুষ্প ফুটিয়েছে, সেই পুষ্পকে আগলে রাখতে কেউ আলোকে খুব করে চাইছিল, তা রোদের কাছে সরাসরি। বর্তমানে রোদ আলোর কপালে আলতো করে আদর দিয়ে বলল, আছি তো আমি। এ কথা শুনে আলো রোদের হাতটা আঁকড়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। সে কে বলবে, কার দিকে আঙ্গুল তুলবে? সবাই ওর জন্য নিঃস্বার্থভাবে করে গেছে। মন, মকবুল আর দাদিমা এই তিনজনেই ওকে ঋণের দায়ে চাপিয়ে গেছে। ওর অজান্তে এত কিছু ঘটে গেছে, অথচ সে টেরও পায়নি। এই ধাক্কা সে সামলাবে কিভাবে? আদৌ কি সামলে উঠতে পারবে? আলো পুরো কাহিনী জেনে হতভম্ব, নির্বাক এবং কষ্টে কাতর মানবী। ওর বাক শক্তি যেন লোপ পেয়েছে, ওর মস্তিষ্কটাও যেন বাক্য গঠন করতে অক্ষম, শরীরটাও ধীরে ধীরে হাল ছেড়ে অকেজো হয়ে আসছে। ওর অবস্থা দেখে রোদ দ্রুত পানি খাইয়ে একটু শান্ত করলো। আলোর রোদের হাতটা আঁকড়ে ধরে চুপ করে বসে রইল। রোদ আলোর অশ্রু মুছে চোখে চোখ রেখে বলল, এভাবে ভেঙে পড়লে হবে? আমরা আছি না, আমাদের জন্য বাঁচবে তুমি। তোমার অশ্রু যে আমাকেও কষ্ট দিচ্ছে। লালবর্ণ ভেজা চোখে আলো মুখ তুলে তাকালো। রোদ শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, ওর যেন আলোকে কত শত অজানা কথা জানাচ্ছে। এই মানুষটা ওর জন্য কত কি না করে যাচ্ছে। সে এখন এই মানুষটার অর্ধাঙ্গিনীও, অর্থাৎ শরীরের অর্ধেকাংশ। আর এই রোদ নিজে থেকে এই অধিকার ওকে দিয়েছে। আলো জবাবে কিছু বলার আগে ম্যাঘ ড্রয়িং রুমে বসে ডোরা কেক খেতে খেতে আলোকে ডেকে উঠল। আলোর সাড়া না পেয়ে সে পুনরায় ডাকলো। রোদ তখন চেঁচিয়ে উত্তর দিল, মেঘ, তোমার বৌমনি একটু পরে আসছে। না, এখনই আসতে বলো, আমি আর বৌমণি ফুল কুড়াতে যাব। এ কথা শুনে রোদ বেশ বিরক্ত হলে আলো ওকে থামালো। আলো জানে সে না গেলে ম্যাঘও থামবে না। ম্যাঘ আজ স্কুলে যাবে না, অগ্রিম জানিয়েছে। মারামারির পরের দিন স্কুলে যায় বোকারা। ম্যাঘ সেক্ষেত্রে মোটেও বোকা নয়, সে যথেষ্ট বুদ্ধিমান। জেনে শুনে বাস খেতে সে ইচ্ছুক নয়। যদিও এই কাজের পেছনে মুখ্য একটা কারণও আছে। গতকাল ছুটির পর ম্যাঘ সাদমানকে ভালোই মার মেরেছে, মন্দ মানেনি। এ যেমন ধাক্কা দিয়ে ফেলে দাঁতে রক্ত বের করে দিয়েছে, চুল ধরে টেনে মাটিতে ফেলে শার্টের দুটো বোতাম ছেড়ে দিয়েছে, মুখের মধ্যে বালু ঢুকিয়ে একটা থাপ্পড় মেরেছে। সবশেষে ওর পায়ের মোজা খুলে মোজার গন্ধ শুকিয়েছে। কারণ সাদমান ওকে সব সময় খোঁচা মেরে কথা বলে। সে নাকি এতিম, ওর নাকি বাবা মা কেউ নেই। রাস্তায় টুকাইদের বাবা মা থাকে না। ম্যাঘও নাকি টুকাইদের মতো রাস্তার ছেলে, সে রাস্তার ছেলের পাশে বসবে না। এ কথা শুনে ম্যাঘ রেগে সাদমানকে উচিত শিক্ষা দিয়েছে। সেই সাথে এটা বলেছে বাসায় এসব জানিয়ে দা ভাইকে অভিযোগ দিলে আরেক দফা দিবে, সাথে বাথরুমের বদনার পানি খাওয়াবে। সাদমান কাউকে বলবে না, তবু ম্যাঘ রিস্ক নিল না। সাবধানের মায়ের নেই, এ কথা সে রোদকেও জানাবে না, কারণ ওর সমস্যাটা তোর সমাধান হয়ে গেছে। এখন জানিয়ে বা কি হবে?
দেখা যাবে সে উল্টো বকা খাবে। আলোকে এখনো আসতে না দেখে ম্যাক শুয়ে গানের সুরে ডাকতে লাগলো। বৌমণি, ও বৌমণি, এসো এসো, তাড়াতাড়ি এসো, আর আমাকে ফুল কুড়াতে নিয়ে চলো গো। এসব বলে সে একা একাই বকবক করছে। মুখটা থামলেই যেন ঘোর বিপদ। রান্নাঘরে ডাকার সাগর দাঁড়িয়ে ওর গান শুনে হাসছে, যাকে বলে যখা গান। আলো তখন নিজেকে সামলে ফ্রেশ হয়ে নিচে নামলো। ওর যে এখন অনেক দায়িত্ব, অনেক। যেমন এই দুষ্টুটার ওকে ছাড়া চলবে না, ওকে খুঁজে না পেলে চিৎকার করে বাড়িটা মাথায় তুলবে। জ্বরের মানুষটার সামনে কাঁদলে সে কষ্ট পাবে। কি দরকার শুধু শুধু ওদের কষ্টের পাল্লা ভারী করার? ওর চিন্তা চেতনা দুজনকে ঘিরে। বলা যায় রোদ আর ম্যাঘ ওর জীবনের প্রদীপ, যাদের উৎসাহে বারবার হুচট খেয়ে দাঁড়ানোর সাহস অর্জন করে, কষ্টগুলোকে বিতাড়িত করে ওকে হাসতে বাধ্য করে, সর্বদা ওকে আগলে রাখে। তাছাড়াও আলো দুটো পরিচয়ে পরিচিত, একজনের বৌমণি রূপে মা, আর অন্য আরেকজনের প্রণয় রূপী অর্ধাঙ্গী হয়ে। এই দায়িত্ব ওর কাঁধে, আর এই দায়িত্বের দীর্ঘ মেয়াদ উত্তীর্ণ হবে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে। এদের পাশ পেলে সে সব ঝড় সামলে উঠতে পারবে। ওর বিভৎস অতীতকে ঢেকে এসে পুনরায় বাঁচতে পারতে ওকে হবেই। কষ্ট ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়েও পুনরায় বাঁচতে শিখলে সে মেয়ে হিসেবে সার্থক। কারণ একটা মেয়ে পারে ভাঙা জিনিস জোড়া লাগিয়ে নতুন রূপ দিতে। হয়তো দাগটা থেকে যায়, তবু মানিয়ে নেওয়া যায়। কারণ মানিয়ে নেওয়া ত্যাগ, সহ্য, ধৈর্য, যন্ত্রণা এবং কষ্টের লড়াইয়ে আরেক যোদ্ধার নাম মেয়ে। অর্থাৎ ওর জীবন যুদ্ধের যোদ্ধা সে নিজে। আলোকে আসতে দেখে ম্যাঘ উঠে সোজা হয়ে বসে মিষ্টি হাসলো। তবে আলোর মুখ দেখে ম্যাঘের ভ্রু কুঁচকে গেল। বৌমনির মুখ, চোখ, নাক লাল হয়ে আছে। নিশ্চয়ই দা ভাই আবার বৌমনিকে বকেছে। ওর তাকানোর মানে বুঝে আলো হেসে বলল, সর্দি লেগেছে মেঘবাবু, তাই। নাকি দা ভাই বকেছে? না তো তা পাখিটা, তোমার দা ভাইয়ের খুব জ্বর এসেছিল, এখনো আছে, যাও, দা ভাই তোমাকে ডাকছে। আলোর বলতে দেরি, ম্যাঘের ছুটতে দেরি হয়নি। আলো ম্যাঘকে আসতে যেতে বলে খাবার নিয়ে উপরে গেল। রোদের জ্বর সারেনি, এখনো শরীর গরম। সে রুমে শুয়ে আছে। ম্যাঘ দৌড়ে গিয়ে রোদের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো। তারপর ছলছল চোখে দা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এত জ্বর, কি করব আমি? কি করলে জ্বর কমবে দা ভাই? ম্যাঘের চিন্তিত মুখ দেখে রোদ মৃদু হাসলো। পুচকে ম্যাঘটার এত পাকা পাকা কথা। রোদ ম্যাঘের হাত ওর মাথায় রেখে চুল টানতে বলল, তাহলে জ্বর কমে যাবে। ম্যাঘ রোদের কপালে আদর দিয়ে চুল টানতে থাকলো। রোদও ম্যাঘকে আদর দিয়ে চিন্তা করতে নিষেধ করলো। একটু পরে আলো খাবার এনে দুজনকে খাওয়াতে বসে বলল, যে খাবে না বলবে তাকে আমি লাল পিঁপড়ার সঙ্গে বিয়ে দিয়ে দিব। আলো ওদের মুখ দেখে মিটিমিটি হেসে দুজনকে খাওয়াতে লাগলো। রোদ ম্যাঘও একে অপরের দিকে একবার তাকিয়ে চুপ করে খেতে থাকলো। ম্যাঘ লাল পিঁপড়া বিয়ে করতে ইচ্ছুক নয়, সবাই ওকে পিঁপড়ার বর বলবে। ছি, কি বিশ্রী একটা ব্যাপার। আর রোদ আলোর হাতে খাওয়া মিস করতে রাজি নয়। ম্যাঘের মুখ দেখে আলো হেসে বলল, খেয়ে ওষুধ খেলেই দা ভাইয়ের জ্বর কমে যাবে, চিন্তার কিছু নেই মেঘবাবু। আচ্ছা। রোদ আর ম্যাঘ গল্প করতে লাগলো, আর আলো ভাবনার জগতে পাড়ি দিল। ওর জানা মতে দাদিমা বরিশাল জেলার মেয়ে। বিয়ের পরও উনি সেখানে দীর্ঘদিন শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। বিয়ের 1 বছর না গড়াতে ওনার স্বামী রেজা শেখ মারা যান। আর স্বামীর অবর্তমানে উনি শ্বশুর বাড়িতেও টিকতে পারেননি। মুখ্য কথা, টিকতে দেয়নি। বাবার বাড়িতেও ঠাঁই হয়নি। গ্রামের মানুষের কটু কথা আর বদনজর থেকে বাঁচতে ঢাকায় চলে আসেন। বাচ্চা নেই, খেয়ে পড়ে একা বাঁচতে গার্মেন্টসের কাজে যুক্ত হন। শিক্ষিত মহিলা বিধায় ওনার ভালো পদে চাকরিটাও হয়। কিছুদিন পর কারো সূত্র ধরে রাঙামাটিতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আলো ওনার নিজের নাতনি নয়, এটা আলো জানে। তবে আলোকে উনি কোথায় পেয়েছেন এ কথা দাদিমা বলেননি, আর সেও জোর করেনি। প্রথমে এই কথা জেনে কষ্ট পেলেও দাদিমার আদর পেয়ে মানিয়ে নিয়েছে। গত রাতে আলোর সব জানার পর এটা বুঝেছে দাদিমা গোপনেও কোনো কাজে যুক্ত ছিলেন। এজন্য মানুষ মারার ভয়ঙ্কর কাজেও পিছু পা হতেন না। কিন্তু কে সে কাজ, কিভাবে করবে রহস্যের উন্মোচন, কে জানাবে সত্যিটা? এসব ভাবনার ছ্যাদ দিয়ে আলো ম্যাঘের দিকে তাকালো। ম্যাঘ রোদকে প্রশ্ন করলো, দা ভাই, ওই দুষ্ট মানুষগুলো আমাদেরকে না মেরে ছেড়ে দিয়েছিল কেন? হঠাৎ এ কথা শুনে রোদের ভ্রু দুটো কুঁচকে গেল। ম্যাঘ রোদের ফোনে কার্টুন দেখছে, সেখানে মোটু পাতলু জঙ্গি সেজেছে। ওদের পোশাক দেখে ম্যাঘের সেদিনের কথা মনে পড়ে গেছে। আলো সেদিনের ঘটনার কথা জানে। হঠাৎ রোদ আদর চেয়েছিল কেন?
এটা ভেবে আলোর মনে ভুল ধারণা সৃষ্টি হতেই পারে, তাই রোদের জ্বর কমলে নিজে সব বলেছিল। ওদের তিনজনের মাথায় একটা প্রশ্ন করা নাড়ল, জঙ্গিরা ওদের না মেরে ছেড়ে দিয়েছিল কেন? ওদিকে মাতবরের গ্রামে অঘটন যেন পিছু ছাড়ছে না। পর্ণির ছোড়া সেই অস্ত্রের কূপে মাতবরের করুণ অবস্থা। সেই স্থানেই পছন্দ ধরে বিশ্রী গন্ধ ছড়াচ্ছে। কেউ ওনার কাছে ঘেঁষতেও পারছে না। হাকিম আজ চিকিৎসার সময় খেয়াল করেছেন মাতবরের ক্ষতস্থানে পোকা কিলবিল করছে। এ কথা উনি কাউকে জানাননি। ধীরে ধীরে ওনার হাতের সাথে পুরো শরীরেও পচন ছড়িয়ে যাচ্ছে। হাকিম সর্বোচ্চ চেষ্টা করেও ঠেকাতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে ওই অস্ত্রে বিষাক্ত কিছু ছিল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।